সবার মনেই কি গ্রামারের কথা শুনলে একটু ভয় কাজ করে, বিশেষ করে ইংলিশ নারেশন? আচ্ছা, আজ থেকে এটাকে কোনো একঘেয়ে বা নিরস নিয়ম হিসেবে না দেখে একটা সিক্রেট কোড হিসেবে ভাবলে কেমন হয়, যা শুধু ক্র্যাক করার অপেক্ষায় আছে? সরাসরি বলা কথাগুলোকে কিভাবে খুব সহজেই পরোক্ষ কথায় রূপান্তর করা যায়, সেটাই আমাদের আজকের মূল ফোকাস। চলো শুরু করা যাক। আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনে আমরা যে বিষয়গুলো ধাপে ধাপে ডিকোড করব সেগুলো হলো: ১. ন্যারেশনের মূল ধারণা, ২. পরিবর্তনের প্রধান নিয়ম, ৩. নির্দিষ্ট বাক্যের নিয়ম, ৪. বিশেষ ব্যাকরণগত ক্ষেত্র, ৫. পরিবর্তনের গাইড এবং সবশেষে ৬. সাধারণ ভুলগুলো। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ন্যারেশনের এই বিশাল আর জটিল সব নিয়মকানুন কিন্তু একটা মাত্র সুন্দর সাজানো পাতায় নিয়ে আসা সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরো বিষয়টা আসলে একটা ভিজুয়াল ম্যাপের মতো, যা একবার মাথায় গেঁথে গেলে আর কোনো চিন্তাই নেই। তো চলুন শুরু করা যাক। প্রথম পর্ব, নেরেশনের মূল ধারণা, আমাদের কোড ব্রেকার যাত্রার একদম ভিত্তি। ভিত্তিটা আসলে খুব সহজ। ধরুন রহিম বলছে, আই অ্যাম বিজি। এই যে হুবহু কথাটা উদ্ধৃতি চিহ্ন বা কোটেশন মার্কের ভেতর রাখা হলো, এটাই ডাইরেক্ট স্পিচ। কিন্তু আমরা যখন রহিমের কথাটা নিজেদের মতো করে অন্য কাউকে বলবো, তখন বিষয়টা কেমন দাঁড়াবে? তখন আমরা বলবো, রহিম সেড দ্যাট হি ওয়াজ বিজি। আর এটাই হলো ইনডাইরেক্ট স্পিচ। সিম্পল, তাই না? যান্ত্রিকভাবে দেখলে একটা ন্যারেশনের বাক্যের দুটো প্রধান অংশ থাকে। প্রথমটা হলো রিপোর্টিং ভার্ব, মানে কে কথাটা বলছে, যেমন ধরুন হি সেড। আর দ্বিতীয়টা হলো রিপোর্টেড স্পিচ, মানে ওই ইনভার্টেড কমার ভেতরের আসল কথাটা, যেমন আই অ্যাম হ্যাপি। তো আমাদের মূল কাজটা কি? কাজটা হলো ওই কমা আর ইনভার্টেড কমার সরিয়ে ফেলা, আর সাধারণত দুটো অংশকে একটা দ্যাট দিয়ে জুড়ে দেওয়া, ব্যাস। দ্বিতীয় পর্ব, পরিবর্তনের প্রধান নিয়ম। এবার আমাদের হাতে তুলে নিতে হবে সেই ৩টে মাস্টার চাবিকাঠি। আচ্ছা, এবার একটু গভীরে যাওয়া যাক। প্রোনাউন বা পার্সন বদলানোর একটা দারুণ শর্টকাট আছে আমাদের কাছে। এটাকে বলে SON বা সন রুল। এখানে S মানে সাবজেক্ট, O মানে অবজেক্ট, আর N মানে নো চেঞ্জ। এর মানে দাঁড়ায়, রিপোর্টেড স্পিচের ভেতরের ফার্স্ট পার্সন সবসময় বাইরের সাবজেক্ট অনুযায়ী বদলাবে, সেকেন্ড পার্সন বদলাবে অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পার্সনের বেলায় একদম কোনো পরিবর্তন হবে না। কি বেশ সোজা লাগছে না? এর পরই আসে টেন্স বা কালের পরিবর্তনের পালা। এখানকার মূল নিয়মটা হলো সময়ের এক ধাপ পেছনে হাঁটা, যাকে আমরা ব্যাকশিফট বলতে পারি। ধরুন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তখন ভেতরের কথাটিকেও এক ধাপ অতীতে টেনে নিয়ে যেতে হবে। মানে প্রেজেন্ট সিম্পল হয়ে যাবে পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, আর ফিউচার টেন্সের উইলকে সরাসরি উড বানিয়ে দিলেই কাজ শেষ। তবে হ্যাঁ, সব কিছুরই তো কিছু ব্যতিক্রম থাকে, তাই না? এখানেও এমন কিছু জায়গা আছে যেখানে টেন্স বদলানোর এই নিয়ম একেবারেই খাটবে না। যেমন ধরুন কোনো চিরন্তন সত্য, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, অথবা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মতো কোনো ঐতিহাসিক ঘটনা। এগুলো কিন্তু বদলানো যায় না, তাই এদের টেন্সও পেছাবে না বা ব্যাকশিফট হবে না। একইভাবে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলেও ভেতরের টেন্স একদম অপরিবর্তিত থাকবে। প্রধান ৩টি নিয়মের শেষ চাবিকাঠিটা হল সময় আর স্থান। একটু লজিক্যালি ভাবলেই বোঝা যায়, একটা কথা যখন অনেক পরে অন্য কোথাও বলা হয়, তখন কিন্তু সময় আর স্থানের উল্লেখগুলো এমনিতেই বদলে যায়। নাও হয়ে যায় দেন, টুডে বদলে হয় দ্যাট ডে, হিয়ার হয়ে যায় দেয়ার, আর টুমরো রূপান্তরিত হয় দ্য নেক্সট ডেতে। একদম ন্যাচারাল একটা পরিবর্তন। তৃতীয় পর্ব, নির্দিষ্ট বাক্যের নিয়ম। এতক্ষণ যে চাবিকাঠিগুলো জোগাড় করা হলো, চলুন দেখি সেগুলো নির্দিষ্ট বাক্যের ক্ষেত্রে ঠিক কিভাবে কাজ করে। সাধারণ বর্ণনামূলক বা অ্যাসার্টিভ বাক্যে সেড টু বদলে টোল্ড হয়, এটা একদমই সোজাসাপটা। কিন্তু প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ বাক্যের বেলায় বিষয়টা একটু ট্রিকি। এখানে সেড টু বদলে হয়ে যায় আস্কড। যদি এমন কোনো প্রশ্ন থাকে যার উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়, তবে মাঝখানে এফ বা ওয়েদার বসে। আর যদি প্রশ্নে কোনো WH ওয়ার্ড থাকে, তাহলে সেটাই বসে যাবে। তবে সবচেয়ে জরুরি ব্যাপারটা হলো প্রশ্নবোধক বাক্যটাকে অবশ্যই পরিবর্তন করে একটা সাধারণ অ্যাসার্টিভ বাক্য বানিয়ে ফেলতে হবে। মানে প্রশ্নবোধক চিহ্নটা একেবারেই গায়েব হয়ে যাবে। এবার আসা যাক ইম্পারেটিভ বাক্যে। এই বাক্যগুলো দিয়ে সাধারণত
আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায়। তাই এখানে রিপোর্টিং ভার্বটাকে ভেতরের আবেগ বা ইমোশনের সাথে মিলিয়ে বদলাতে হয়। যেমন গো অওয়ে বা চলে যাওয়ার মতো কড়া আদেশ থাকলে সেটা হয়ে যাবে অর্ডার্ড টু গো অওয়ে। আর যদি ডু নট রানের মতো কোনো উপদেশ বা নিষেধ থাকে, তখন আমরা সেটাকে অ্যাডভাইজড নট টু রান বা অর্ডার্ড নট টু রান হিসাবে জুড়ে দেব। আচ্ছা, যদি ইচ্ছা, প্রার্থনা বা হঠাৎ কোনো তীব্র আবেগ বোঝায়, তখন কি হবে? অপটেটিভ বাক্যে আমরা ওয়েস্ট বা প্রেড ব্যবহার করব। আর এক্সক্লামেটরি বাক্যের ক্ষেত্রে মজার ব্যাপারটা হলো হুররা বা অ্যালাসের মতো আবেগবাচক শব্দগুলো আলাদাভাবে না বসে সরাসরি রিপোর্টিং ভার্বের ভেতরেই মিশে যায়। যেমন খুব আনন্দের কিছু হলে এক্সক্লেমড উইথ জয়, আর দুঃখের হলে এক্সক্লেমড উইথ সরো। এক্সপ্রেশনটাই আসল। চতুর্থ পর্ব, বিশেষ ব্যাকরণগত ক্ষেত্র। এবার এমন কিছু স্পেশাল পরিস্থিতির মুখোমুখি হওয়া যাক যেগুলো সাধারণত অ্যাডভান্স লেভেলের পরীক্ষাগুলোতে এসে খুব ঝালায়। লেট শব্দটা কিন্তু বাক্যে দুটো সম্পূর্ণ আলাদা অর্থ তৈরি করতে পারে। যদি লেট আস থাকে, তার মানে এটা একটা প্রপোজাল বা প্রপোজাল, তখন আমরা প্রপোজড দ্যাট শুড ব্যবহার করব। কিন্তু যদি শুধু লেট মি থাকে, তার মানে কি অনুমতি চাইছে, তখন আমাদের রিকোয়েস্টেড দ্যাট মাইট বি অ্যালাউড বসাতে হবে। আর হ্যাঁ, মাস্টের মতো একদম কড়া মোডাল ভার্বগুলো ইনডাইরেক্ট স্পিচে এসে বেশ নরম হয়ে যায়, পরিণত হয় হ্যাড টুতে। ডিরেক্ট স্পিচে যদি শুধু একটা ইয়েস বা নো থাকে, তাহলে কি হবে? ইনডাইরেক্ট করার সময় এটাকে বেশ সুন্দর আর ফর্মাল একটা বাক্যে বদলে ফেলতে হয়। ইয়েসের বদলে লিখতে হয় রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, আর নো এর বদলে রিপ্লাইড ইন দি নেগেটিভ। শুনতে বেশ গাম্ভীর্যপূর্ণ লাগছে, তাই না? পঞ্চম পর্ব, ধাপে ধাপে পরিবর্তনের গাইড। এতক্ষণ আমরা যে ছোট ছোট বিল্ডিং ব্লকসগুলো নিয়ে জানলাম, এবার সেগুলোকে একসাথে জুড়ে একটা মাস্টার সিকোয়েন্স তৈরির পালা। এই ৬ ধাপের রূপান্তর পদ্ধতিটা কিন্তু একদম ফুল প্রুফ, মানে ভুল হওয়ার কোনো চান্সই নেই। প্রথমে বাক্যের ধরনটা চিনতে হবে, এরপর রিপোর্টিং ভার্ব বদলাতে হবে, তারপর ওই কোটেশন মার্কসগুলো তুলে দিয়ে SON রুল ব্যবহার করে পার্সন বদলাতে হবে, এরপর টেন্স ব্যাকশিফট করতে হবে এবং সবশেষে সময় ও স্থানবাচক শব্দগুলো পাল্টাতে হবে। একদম ঘড়ির কাঁটার মতো এই ক্রমানুসারে এগোলে যে কোনো বাক্যের রূপান্তর হবে একদম পারফেক্ট। ষষ্ঠ পর্ব, সাধারণ ভুলগুলো। আমাদের আজকের আয়োজনের এই শেষ অংশের উদ্দেশ্য হল পরীক্ষার খাতায় সবচেয়ে বেশি যে ভুলগুলো হয় সেগুলো থেকে সবাইকে সুরক্ষিত করা। একটা অত্যন্ত কমন গঠনগত ফাঁদ হল টোল্ডের ব্যবহার। অনেকে কিন্তু হুট করে হি টোল্ড দ্যাট লিখে ফেলেন, কিন্তু এটা পুরোপুরি ভুল। সবসময় মনে রাখতে হবে টোল্ড শব্দটার পর অবশ্যই কাউকে না কাউকে থাকতে হবে, মানে একটা অবজেক্ট থাকতে হবে। তাই সঠিক বাক্যটা হবে হি সেড দ্যাট অথবা হি টোল্ড মি দ্যাট। বিষয়টা কিন্তু খেয়াল রাখার মতো। আরেকটা মারাত্মক ভুল হল প্রশ্নবোধক বাক্যে দ্যাট আর WH ওয়ার্ড একসাথে জুড়ে দেয়া। যেমন হি আস্কড দ্যাট ওয়ের আই লিভড। এই বাক্যটা একেবারে ভুল। গ্রামারের নিয়মে দ্যাট আর ওয়ের কখনো পাশাপাশি বসতেই পারে না। সঠিক নিয়ম হল শুধু WH ওয়ার্ডটা রাখা, অর্থাৎ হি আস্কড ওয়ের আই লিভড। ব্যাস, এতটুকুই। পরীক্ষায় সবচেয়ে বেশি ঘুরিয়ে ফিরিয়ে যে রূপান্তরটা আসে সেটা হলো ক্যান ইউ হেল্প মি, আর এটা বদলে গিয়ে হয় ইফ আই কুড হেল্প হিম। আমাদের পুরো আলোচনার মূল সারমর্ম হল সফলতার আসল ম্যাজিকটা লুকিয়ে আছে ৪টে নির্দিষ্ট বিষয়ের ওপর। সেগুলো হল পার্সন, টেন্স, রিপোর্টিং ভার্ব এবং সেন্টেন্স টাইপ। এই ৪টে জায়গায় যার দখল যত ভালো, ন্যারেশন তার কাছে ততটাই জলের মতো সোজা। তো দেখতে দেখতে ন্যারেশনের প্রায় প্রতিটি কোডই আমরা ডিকোড করে ফেললাম। এবার একটু ভেবে দেখা যেতে পারে এতক্ষণ যে নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এর মধ্যে ঠিক কোনটাকে সবচেয়ে শক্তিশালী মাস্টার কি বা প্রধান চাবিকাঠি বলে মনে হচ্ছে। আশা করছি এই নতুন শেখা কোড ব্রেকিং কৌশলগুলো যে কোনো গ্রামার চ্যালেঞ্জকে একদম তুড়ি মেরে উড়িয়ে দিতে সাহায্য করবে। আজকের মতো এই ব্যাখ্যামূলক আয়োজনের এখানেই সমাপ্তি টানছি। শেখার এই দারুণ যাত্রা চলতেই থাকুক।